আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আলোচনা করছিলাম টার্গেট কাস্টমার থেকে শুরু করে টার্গেট কাস্টমার কই পাবো, টার্গেট কাস্টমারকে কখন পাবো এবং টার্গেট কাস্টমারকে কিভাবে আমি কন্টেন্টটা উপস্থাপন করব। এই আলোচনায় প্রপার কন্টেন্ট থেকে একদম ফাইনাল সেলস টোটাল প্রক্রিয়াটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। যারা আগের আলোচনাটা দেখেননি তাদের কাছে এই আলোচনাটা একটু উল্টাপাল্টা মনে হবে। অবশ্যই আপনারা আগের আলোচনায় যাবেন, ওই আলোচনাটা দেখে তারপরে আপনারা এই আলোচনায় আসবেন। তো কাস্টমারকে যখন আপনি প্রপার কন্টেন্টটা উপস্থাপন করেছেন, কাস্টমার এবার আপনাকে প্রশ্ন করা শুরু করে দিবে। কাস্টমার প্রশ্ন করা মানে হচ্ছে কাস্টমার আপনার সাথে থাকতে চায়। কাস্টমার যখন প্রশ্ন করবে বিরক্ত না হয়, খুব ঠান্ডা মাথায় খুব শিথিল ওয়েতে আপনি তাকে আনসার গুলা দেন। তো কাস্টমারের কিছু কমন প্রশ্ন আছে। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে প্রাইসটা কত। কাস্টমার যখন প্রাইস জিজ্ঞেস করবে, আপনারা হয়তো প্রায় দেখেন বিভিন্ন পেজের কমেন্ট বক্সে গেলে প্রাইস কেন নাই, এটা নিয়ে অনেক বার্গেন হয়। তো এটা দেখে আপনি আবার প্রাইস দিয়ে পোস্ট করা শুরু করবেন না, কারণ প্রাইসটা একটা হিডেন জিনিস। বেশিরভাগ কাস্টমার কোয়ালিটি না বুঝে কাস্টমার বা প্রোডাক্টের প্রাইস দেখার কারণে এটাকে অন্য প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে চলে যায়। তো এই কারণে অন্যর দাম বলাতে আপনি একটু কৌশল অবলম্বন করতে হবে, আপনাকে একটু কৌশলী হতে হবে। আপনাকে যখন সে প্রাইসটা জিজ্ঞেস করবে, আপনি একটু যে আপু বা ভাইয়া আমার প্রোডাক্টটা কিন্তু একটু কোয়ালিটিফুল, এটা এই কারণে এই প্রাইসটা পড়বে, মানে আপনি একটু কৌশল অবলম্বন করেন। সরাসরি প্রাইসটা বলে দিলে আপনি প্রায় হয়তো খেয়াল করবেন পিপিটা জিজ্ঞেস করে প্রাইসটা জেনে সে কম্পেয়ার করে চলে গেছে। তো এই কারণে প্রাইসটা বলাতে একটু কৌশলী হন আপনি। প্রাইস বলার পরে আপনি দুই টাইপের কাস্টমার পাবেন, একটা হচ্ছে বার্গেন কাস্টমার, একটা ফিক্সড কাস্টমার। এখন ফিক্সড প্রাইসের যে কাস্টমার গুলো আছে ওদেরকে আপনি যদি বার্গেন প্রাইস বলেন সে কিন্তু বিরক্ত হয়। আর বার্গেন প্রাইসের যে কাস্টমার গুলো আছে তারা কিন্তু বাটার দোকানে গিয়েও কিন্তু ডিসকাউন্ট খোঁজে। একে আপনি ফিক্সড প্রাইস দিলে এটা কিন্তু এই জায়গায় কিন্তু সেলসটা প্রপারলি হবে না। এই কারণে আপনাকে বুঝে নিতে হবে খুব শর্ট টাইমে যে আপনার কাস্টমারটা কোন টাইপের কাস্টমার, বার্গেন কাস্টমার না ফিক্সড কাস্টমার। যদি বার্গেন কাস্টমার হয় আপনি একটা প্রাইসিং দিবেন, যদি ফিক্সড কাস্টমার হয় আপনি যে দামে বিক্রি করবেন তার আশেপাশে আপনার দামটাকে সাজাবেন। তবে মাথায় রাখবেন, দাম যদি অনেক বেশি বলেন কাস্টমার বলবে আপনার প্রোডাক্ট দামি, দাম যদি কম বলেন তাহলে বলবে আপনার প্রোডাক্টের কোয়ালিটিতে সমস্যা আছে। দাম কমাইলে বেশি সেলস হয় এই ধারণা থেকে টোটালি বের হয়ে আসতে হবে। দাম কমাইলে সেলস বেশি হয় না, দাম বাড়াইলে সেলস বেশি হয়। এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেকটা ভিডিও কভার করব। তো যেখানে ছিলাম, আপনি প্রাইসিং বলার ক্ষেত্রে এটা কি ফিক্সড কাস্টমার না বার্গেন কাস্টমার এটা আপনি মাথায় রাখবেন, ওই অনুযায়ী আপনি আপনার প্রাইসিংটাকে সাজাবেন। প্রাইসিংটা বলার পরে কাস্টমার ধরেন আপনি একটা প্রোডাক্ট 1000 টাকা বিক্রি করবেন, কাস্টমার কাছে 1500 টাকা চেয়েছেন। কাস্টমার বললো যে কম কত রাখবেন, আপনি এক টানে আপনি এটাকে 1200 টাকা নিয়ে আসছেন। এই যে আপনি 300 টাকার একটা গ্যাপ রেডি করছেন, এটার পরে কাস্টমারের মধ্যে কিন্তু আপনি প্রায় খেয়াল করে এই কারণে কিন্তু কাস্টমার সুইচ করে ফেলে, আপনার থেকে নেবে না। সে চিন্তা করবে 300 টাকা এক লাফে কমে গেছে, সর্বোচ্চ 50 টাকা, 100 টাকা, 150 টাকা, এইভাবে আস্তে আস্তে করে আপনি যদি কোনো দোকানে যান দেখবেন এভাবে কিন্তু দাম কমায় না। তারা 50 টাকা, 100 টাকা এইভাবে করে কিন্তু স্টেপ বাই স্টেপ কমায়। তো আপনি এইভাবে কমিয়ে আপনার, এবং এই ক্ষেত্রে আমি প্রায় বলি যে আপনি কত দামে বিক্রি করবেন আগে থেকে ব্রেনে এই দামটা সেট করে রাখবেন যে এই দামের নিচে আমি নামবো না, এটা আমার ফাইনাল প্রাইস। এই প্রাইসের আশেপাশে আপনি প্রাইসিংটাকে সাজাবেন। এখানে বার্গেইন হবে, 50 টাকা 100 টাকা নিয়ে এসে কথা বলতে বলতে আপনি ফাইনাল প্রাইসিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা মাথায় রাখবেন, কাস্টমার উইন। কাস্টমারকে জিতানো লাগে, আপনি জিতবেন এটা মাথা থেকে টোটালি বাইরে করে দেন। কাস্টমারকে জিততে হবে, যেই কোনো মূল্যে আপনাকে কাস্টমারকে জিততে হবে। এই ক্ষেত্রে অনেকে বলেন যে কাস্টমারকে জিততে গেলে তো দাম কমাইতে হবে। সবসময় কাস্টমারকে জিততে গেলে দাম কমাইতে হবে ব্যাপারটা এমন না। ধরেন আমার এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি যখন কোনো কাস্টমারের কাছে প্রোডাক্টটা 2000 টাকা বিক্রি করবো, কাস্টমার কাছে আমি 2500 টাকা চাইছি, সে আমাকে 2500 টাকা দিয়ে দিচ্ছে। তখন আমি কি করলাম, বাকি 500 টাকা বাসায় না নিয়ে আমি 500 টাকা দিয়ে তার জন্য এক্সট্রা 500 টাকা ভ্যালুর কিছু প্রোডাক্ট আমি তার ওই প্রোডাক্টের সাথে আমি পাঠিয়ে দিচ্ছি। এই জায়গায় প্রাইসিংটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। তবে মাথায় রাখবেন প্রাইসিংটা তখনই ইম্পর্টেন্ট ইস্যু হবে যখন আপনার প্রোডাক্টের ভ্যালুটা আনক্লিয়ার থাকবে। প্রোডাক্টের ভ্যালু যখন ক্লিয়ার, প্রাইসিং ইজ জাস্ট এ ট্রান্সফারিং, মানে আর কিছু না। তো প্রাইসিংটা নিয়ে খুব বেশি আপনারা মাথা ঘামাবেন না। প্রাইসিংটা নিয়ে যে দাম কমাইতে হবে, দামের কারণে আমার কাস্টমার কিনে না, এটা একটা টোটালি বাজে ধারণা। এখান থেকে বের হয়ে আসেন। শুধু আপনি মাথায় রাখেন আমার কাস্টমারটাকে ফিক্সড প্রাইসের কাস্টমার না বার্গেন প্রাইসের কাস্টমার। ফিক্সড প্রাইসের কাস্টমার হলে একটু আমার আশেপাশের টার্গেট প্রাইসের আশেপাশে দাম রাখবো, আর বার্গেন হলে আমি একটু বাড়াই রাখবো, এরপরে কমাই মোটামুটি অল্প অল্প করে কমাই আমি তার জন্য একটা প্রাইস রেডি করবো। এইভাবে করে প্রাইসিংটা আপনি রেডি করবেন। প্রাইস দেখার পরেও অনেক কাস্টমার সুইচ করবে, এটা নিয়ে কোনো নেগেটিভ মাইন্ডসেট আপনার মধ্যে আনবেন না। কারণ দেখবেন আপনি আপনার বান্ধবী সহ মার্কেটে গিয়েছেন, বান্ধবী সহ মার্কেটে যাওয়ার পরে বান্ধবী একটা ড্রেস কিনবে, আপনাকে দোকানদার জিজ্ঞেস করছে আপু আপনি আপনার কিছু লাগবে কিনা, আপনার কিছু লাগার কথাও ছিল না, এরপর আপনি 4-5টা প্রোডাক্টের প্রাইস জিজ্ঞেস করে চলে আসছেন। কাস্টমার কিন্তু আপনাকে গালি দেয় না, মন খারাপও করে না, ঠিক সেম ভাবে আপনি মন খারাপ করবেন। প্রাইসিং জিজ্ঞেস করলে যে কিনতে হবে এরকম বাধ্যবাধক কোনো বিষয় নাই। প্রাইসিং এর পরে এরপরে আসবে হচ্ছে বাকি যে কনভারসেশন, এটাকে বলে কাস্টমার রিলেশনশিপ মার্কেটিং। এখানে কাজ করবে, তাকে ডেলিভারিটা দেওয়া। আমি অনেক সময় দেখি কাস্টমারের প্রাইসটা পাওয়ার পরে, টাকাটা পাওয়ার পরে এরপরে তার SMS এর রিপ্লে করাটা একটু কমে যায় না, এরপর আপনি তাকে আরো বেশি গুরুত্ব দেওয়া লাগে।
কিভাবে গুরুত্ব দিবেন প্রাইসিংটা করার পর তার ডেলিভারিটা খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে কিনা। এখানে কিছু স্টেপ আপনি ফলো করবেন। তার অর্ডারটা কনফার্মেশন একটা কল আপনি তাকে দিতে পারেন, নিজে কল দিতে না পারলে অন্য কাউকে দিয়ে কলটা দেওয়া যাবে। কনফার্মেশন কলের পরে কতক্ষণের মধ্যে তার কাছে প্রোডাক্টটা চলে যাবে। ধরেন আপনার প্রোডাক্টটা পৌঁছাতে 3 দিন লাগবে, আপনি 2 দিনের মাথায় তাকে একটা কল দেন, আপু বা ভাইয়া আন্তরিকভাবে দুঃখিত, আমার প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছাতে আরো 24 ঘন্টা সময় লাগবে, এতক্ষণ একটু সময় দিয়ে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন। এই যে একটা এক্সট্রা কল, এটা কিন্তু কাস্টমার নেগেটিভিটির হার অনেক কমাই ফেলবে। তো কাস্টমারের প্রোডাক্ট যদি কখনো ডেলিভারিতে লেট হয়, এটা হইতেই পারে স্বাভাবিক, উৎপাদনের ঝামেলার কারণে অনেক সময় ডেলিভারি লেট হতে পারে। এই জায়গায় আমরা কাস্টমার ফোন কলগুলোকে ইগনোর না করে কাস্টমারকে উল্টা নিজে থেকে কল দিয়ে যে ভাইয়া আপনার প্রোডাক্টটা একটু সময় দেন, খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে, এই কনভারসেশনটা যদি আপনি করতে পারেন, কাস্টমার আপনার জন্য আরো লয়াল হবে। যেহেতু কাস্টমারটা আপনার যদি ফার্স্ট কাস্টমার হয়, সেক্ষেত্রে সাথে একটা গিফট, সাথে একটা সুন্দর কম্বো, সুন্দর করে প্যাকেজিং করার সময় নতুন পলি, নতুন ব্যাগ, কাস্টমারকে যে ব্যক্তিটা ডেলিভারি করবে তার সে কি বিহেভ গুলো করবে, ডেলিভারি ম্যান কত টাকা নেবে, টোটাল এই প্রক্রিয়াগুলো একটু কষ্ট করে আপনি একটু নখদর্পণে রাখবেন, যেহেতু সে আপনার ফার্স্ট কাস্টমার। তো যখন সে ধরেন অর্ডার দিয়েছে, সে একটা শাড়ি অর্ডার দিয়েছে, শাড়ির সাথে যখন আপনি চুড়িটা এক্সট্রা ভাবে দিবেন, এটা কিন্তু তাকে একটা এক্সট্রা ফিলিংস দিবে। শাড়িতে যদি তার কোনো কনফিউশনও থাকতো, এই চুড়িটা পাওয়ার পরে তার কিন্তু এই কনফিউশন চলে যাবে। এভাবে কাস্টমারকে যদি এক্সট্রা কোনো গিফট দেওয়া হয়, এটা সবসময় ইনভেস্ট, এটাকে ওয়েস্ট মনে করে, কাস্টমার পেছনে খরচ মনে করে ভুল করবেন না। কাস্টমারকে যত জিতাতে পারবেন, কাস্টমার আপনাকে তত জিতাবে, কারণ আপনার টাকা কাস্টমার পকেটে পড়ে আছে। এই যে কাস্টমার আপনার জিতে গেল, এই কাস্টমার প্রোডাক্টটা পাইলো, পাওয়ার পরে আপনাকে একটা কনফার্মেশন কল যে আপু আপনার প্রোডাক্টটা ঠিকঠাক মতো পেয়েছেন কিনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভাই আপনার প্রোডাক্টটা ঠিকঠাক মতো পেয়েছেন কিনা, আপনি যেভাবে চেয়েছেন এভাবে হয়েছে কিনা। হ্যাঁ, 1% 2% কেসে হয়তো তার পণ্যটা তার কাঙ্ক্ষিত মনের মতো নাও হইতে পারে। এই জায়গায় আপনি যে কোনো মূল্যে, ভাইয়া ডেলিভারিতে একটু প্রবলেম হয়ে গিয়েছে, ভাইয়া প্রথমবার হয়তো আপনার কালারটা একটু, আমি তো খুব চেষ্টা করেছিলাম ঠিকটা দিতে কিন্তু হয় নাই, আপনি যেভাবে পারেন কনভিন্স করে পরের বারে তার প্রোডাক্টটা কাঙ্ক্ষিত ভাবে যাবে, এই এনসিউরিটিটা তাকে দেন। কারণ দেখেন, মানুষ যখন কোনো জিনিস পজিটিভ হয় তখন 4 জনকে বলে, আর জরিপ এসেছে মানুষ যদি কোনো বিষয় নেগেটিভ হয়, সে মিনিমাম 27 জনকে কথাটা বলে, দায়িত্ব নিয়ে বলে। তা আপনার ডেলিভারিতে যদি সে স্যাটিসফাই না হয়, সে দায়িত্ব নিয়ে আপনার অন্য কাস্টমারগুলোকে নেগেটিভ করে। এই কারণে তাকে একটু স্যাটিসফাই রাখা, এটা আপনার একটা খুব বড় লেভেলের দায়িত্ব। স্যাটিসফাই রাখার পরে, এই তো আপনার কাস্টমার হয়েছে অলরেডি, এবার কন্টিনিউ আপনার প্রোডাক্টটা, নতুন যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করছেন, আপনার কাছে ডাটা কালেক্ট রাখেন যে আপনার প্রোডাক্টগুলো কে কি নিয়েছে। অনেকের ডাটাগুলো থাকে না, হিন্দিতে একটা কথা আছে, বেটা ঝুট कहती है पर डेटा नहीं। ডাটাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার কাস্টমার কে কে আপনার থেকে প্রোডাক্টগুলো নিয়েছিল। আপনার এই প্রোডাক্টটা, ধরেন আপনার থেকে একটা কাস্টমার একটা ক্রিম নিয়েছে, এখন একটা ক্রিম তো সে 1 বছর দিবে না, এই ক্রিমটা হয়তো 15 দিন পরে তার আবার লাগতে পারে। এখন 15 দিন পরে যে তার এই প্রোডাক্টটা লাগবে, এটা সে জানে না, বিকজ আমরা সেলসের ভাষায় বলি কাস্টমার ইজ লাইক এ বেবি। কাস্টমারের কি লাগবে এটা কাস্টমার জানে না, যেমন বাচ্চার কি লাগবে এটা বাচ্চা জানে না, বাচ্চার মায়ে জানে, বাচ্চার বাবাই জানে। ঠিক আপনার কাস্টমারের এই ক্রিমটা কখন শেষ হবে, আবার যে তার লাগবে, এটা সে জানে না, কিন্তু আপনি তো জানেন। এই কারণে তার ক্রিমটা যদি 15 দিনে শেষ হয়, আপনি 12 দিনের মাথায় তাকে আবার আপনি রিক্যাম্পেইন করেন, আবার আপনি তাকে রিকল করেন যে আপু আমাদের এই ক্রিমটার সাথে আজকে একটা ডিসকাউন্ট চলছে। এভাবে যখন আপনি রিটার্গেটিং করবেন, আপনার ওই একটা কাস্টমার আপনাকে লং টার্ম সেলস দিয়ে যাবে। এরপরে সে আপনার থেকে ক্রিম নিয়েছে, ক্রিমের পাশে তাকে আপনি হেয়ারের জন্য কোনো শ্যাম্পু, কোনো ওয়েল, কোনো হেয়ার প্যাক সাজেস্ট করতে পারেন। এভাবে একটার পাশাপাশি আপনি আরো অনেকগুলো প্রোডাক্ট দিয়ে আস্তে আস্তে একটা কাস্টমারই আপনাকে হিউজ লেভেল অফ সেলস কিন্তু আপনাকে দাঁড় করিয়ে দিবে। সো আমরা এই 2 পর্বে কি কি পেলাম তার একটা ছোট্ট সামারি টানি। নাম্বার 1, আমার কাস্টমার নট এভরিওয়ান, সবাই আমার কাস্টমার না, আমার একটা টার্গেট কাস্টমার সেট করা লাগবে। আমার কাস্টমার সব জায়গায় থাকবে না, আমার কাস্টমার কিছু ফিক্স জায়গা থাকবে, ওখানে আমাকে মার্কেটিং করা লাগবে। আমার কাস্টমার ওই ফিক্স জায়গায় সব সময় থাকবে না, তার একটা এক্সাক্ট টাইম থাকবে, ওই টাইমটাতে আমাকে টার্গেট করা লাগবে। আমার কাস্টমার আমার পণ্য সম্পর্কে জানতেও পারে, নাও জানতে পারে, ওটার উপর নির্ভর করে আমি হয় মার্কেটিং এর ক্যাম্পেইন না সেলসের পোস্ট, এটা আমি ডেলিভার করব। এটার পরে কাস্টমার যখন আমাকে প্রাইস জিজ্ঞেস করবে, পণ্যের কোয়ালিটি জিজ্ঞেস করবে, বিভিন্ন তথ্য জিজ্ঞেস করবে, তথ্যগুলো আমার মধ্যে আগে থেকে আমি ফিল আপ রাখবো। ফিল আপ রাখার পরে খুব ঠান্ডা মাথা আমি কাস্টমারকে ডিল করব। কাস্টমারের মধ্যে আমার প্রাইসিং এর ক্ষেত্রে 2টা কাস্টমার থাকবে, একটা ফিক্সড প্রাইসের কাস্টমার, একটা বার্গেন প্রাইসের কাস্টমার। তার জন্য আগে থেকে আমি কোন প্রাইসে প্রোডাক্ট বিক্রি করবো একটা টার্গেট প্রাইসিং আমি রেডি করব। তার আশেপাশে আমি প্রাইসিং গুলো সাজাবো। প্রাইসিং এর পরে কাস্টমার যদি না নেয়, মন খারাপ না করে পরবর্তী বারের জন্য তাকে আমি, যেমন কোনো কারণে কাস্টমার একটা প্রোডাক্ট নিল না, সুন্দর করে আপনি প্রাইসটা কমাইতে পারলেন না, সুন্দর করে বলে দেন যে আপনি কম রাখতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমার এই বাজেটের প্রোডাক্টটা আমার কাছে নাই, তবে অবশ্যই পরবর্তীতে যদি এই বাজেটের কোনো প্রোডাক্ট আমার কাছে আসে অবশ্যই আমি আপনাকে নক করবো। এই যে আপনি সুন্দর করে সুইচ করলেন, এটা কিন্তু তাকে একটা গুড ফিল দিবে। এবং প্রাইসিং এর ক্ষেত্রে অবশ্যই কাস্টমারকে জিতানো, এবং প্রাইসিং এর পাশাপাশি কাস্টমারকে যদি পসিবল হয় ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়া, না একটা প্রোডাক্টের সাথে সারপ্রাইজ কিছু গিফট দেওয়া, একটা কম্বো করা, সুন্দরভাবে সে প্রোডাক্টটা তো গিফট দিচ্ছে, একটা ভালো কম্বো প্যাকেজ তাকে দেওয়া।
এগুলা করে তাকে একটা গুড ফিল বা ওয়াও ফিল তাকে দেওয়া লাগবে। এটার পরে কাস্টমার প্রোডাক্টটা কখন শেষ হবে, তার আবার প্রোডাক্টটা কখন লাগবে, এটা একটু আপনাকে কনসার্ন হওয়া লাগবে। এই পুরো জার্নিটা আপনি যদি ম্যাপিং করতে পারেন, আপনার জন্য সেলস এর ব্যাপারটা একটা গেমস খেলার মতো আপনার কাছে মনে হবে। খেলায় যখন আমরা ধরেন আমরা এই শীতকালে আমরা ব্যাডমিন্টন খেলেছি, ব্যাডমিন্টনে যদি আপনার প্রতিপক্ষ একটা পয়েন্ট পেয়ে যায়, আপনি কিন্তু ব্যাট ভেঙে দিয়ে বাসায় চলে যান। আপনি কি করেন? আপনি ফেদারটা হাতে নেন আর এইবার কি বলেন, এইবার তোরে আমি দেখাই দিব। এই পুরো ব্যাপারটা হচ্ছে সেলস। আপনার একটা কাস্টমার ঝরে গেছে, ডাজন্ট ম্যাটার, আরেকটা কাস্টমার ওয়েট করছে, নো মিটস আজীবনের জন্য, না নো মিটস নেক্সট অপরচুনিটি, আরেকটা কাস্টমার চলে আসবে। যে ব্যাডমিন্টনে যেমন আপনি ফেদারটা হাতে নিয়ে বলেন এইবার আমি দেখবো, কাস্টমারটা ঝরে যাওয়ার পর আপনার ফিলিংসটা এটা নিয়ে আসেন, এইবার আমি বিক্রি করতে যাব। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, পরবর্তী ট্রেনিং এ ছোট্ট কিছু ট্রিক্স আমি দিয়ে দিচ্ছি। এবং ফাইনালি আপনি যখন সেলস করতে যাচ্ছেন, দেখেন আমরা যখন কোনো জুতো দোকানে যাই, জুতা কেনার পরে তারা কিন্তু সেলসটাকে অফ করে না। তারা কি জিজ্ঞেস করে, ভাই আমি আপনাকে সক্স মোজা দেবো কিনা, সেম কালার একটা বেল্ট দেওয়া যায় কিনা, আপনি জুতার জন্য একটা শাইনিং নিয়ে যান। এটাকে বলে ক্রস সেলিং বা আপ সেলিং। কিন্তু আমরা কি করি, কোনো প্রোডাক্ট কোনো কাস্টমারের কাছে বিক্রি হওয়ার পরে তার আর কিছু লাগবে কিনা, এখানে আমরা ভয় পাই। সব সময় আপনার ঠোঁটের আগায় আর কি লাগবে, আর কি দিব, আর কি সহযোগিতা করতে পারি, এই তিনটা জিনিস যদি আপনার ভিতরে আনতে পারেন, আপনার সেলস কখনো ক্লোজিং হবে না। কারণ আমার ভাষায় সেলস ইজ নট এ ডেস্টিনেশন, সেলস কোনো গন্তব্য না, সেলস ইজ এ প্রসেস। এবং আপনার ফার্স্ট কাস্টমার কখনোই আপনার লাস্ট কাস্টমার না, আপনার ফার্স্ট সেলস কখনোই আপনার লাস্ট সেলস না। ভালো থাকবেন, কথা হবে আবার ইনশাআল্লাহ।